আমাদের বিভিন্ন নাম আছে, মানির চিঠি, এটা আমার মেয়ের পড়া, মানির চিঠি বলা আছে না যে মানে লিখছে আমি সেই চিঠি আর ওরা তো বাড়ি থেকে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবে, আপনাদের সঙ্গে আসবে। তো ওদের যেগুলো বললাম সেগুলো কিছু কিছু জিনিস যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি বা সেই কথাগুলো যদি আপনাদের সঙ্গে আমাদের না হয় তাহলে একটা গ্যাপ থেকে তো সেই জন্যই এই পেরেন্টিং সেশন বা পেরেন্টিং সেশন করা উচিত, যেখানে আমরা চাইব যে জিনিসটা যতটা সম্ভব ইন্টারেক্টিভ হোক। মানে এরকম নয়, আমিও ওদের সঙ্গে যখন বসলাম তখন আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা কোনো ক্লাস না, আমি কোনো শিক্ষক নই, ও কোনো শিক্ষিকা, যদিও শিক্ষিকা বাই প্রফেশন, কিন্তু এখানে জাস্ট আমরা একটা আলাপ চেষ্টায় এসেছি। সেজন্য নোটিশেও দেখবেন আমরা লিখেছিলাম যে অভিভাবকত্ব নিয়ে যে সমস্যা তা নিয়ে খোলামেলা আলাপ চাই, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমি এবার আমি তনুশ্রীকে বলবো শুরু করতে। আর ইচ্ছের ব্যাপারে মানে আজকে এই সেশনটা হয়ে যাওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে ইচ্ছের সঙ্গে আপনারা যুক্ত হবেন, কারণ এরকম নয় যে একটা সেশন হলো আপনাদের সঙ্গে ঘন্টাখানেক কথাবার্তা বললাম সেখানেই আমাদের যাত্রাটা শেষ হয়ে গেল, এটা জাস্ট শুরু। তো প্রত্যেকের কাছে আপনাদের যারা বাচ্চারা এখানে ছিল উপস্থিত প্রত্যেকের কাছে একটা করে শীত আমরা দিয়েছি, একটা ইমোশনাল বিল, সেটা ওদেরকে বোঝানো হয়েছে কিভাবে ওরা করবে না করবে। সেই বিলে একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে বলতে সেশনে যুক্ত হতে পারেন। শেষের কথাটা শুরুতে বলে দিলাম, শুরু করতে দেরি হচ্ছিল। আচ্ছা এবার তনুশ্রী। নমস্কার, আমি তনুশ্রী, আমি থাকি কৃষ্ণনগরে, একটা স্কুলে পড়াই। আর আমারও একটা আপনাদের বয়সী মেয়ে আছে, সামান্য ছোট, ক্লাস 4-এ উঠতে যায়। তো ইচ্ছের যেটা শুরু বা ইচ্ছে যেটা মূল কথা, সেটা শুরু হয় মন থেকে। যদিও ব্যাপারটা শুধু মন, মানে মন ব্যাপারটা তো আলাদা করা যায় না, মনের উপরে সবকিছুই একটা প্রভাব থেকে যায়। তো সেই জায়গাটা থেকে প্রথম ভাবনাটা হচ্ছে, ধরুন বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা উপস্থিত আছেন বা বাবারা উপস্থিত আছেন, একটা শিশু যখন জন্মাচ্ছে হাসপাতালে, নার্সিং হোমে, যেখানেই জন্মা, তার প্রাথমিকভাবে একটা টিকাকরণ শুরু হচ্ছে 2.5 দিনের মাথায়। প্রথম তাকে 2.5 দিনে বিসিজি ভ্যাকসিন দিয়ে তার শারীরিক টিকাকরণ শুরু হচ্ছে, এবং জন্ম মুহূর্ত থেকে তার পুষ্টি, ভালো খাওয়া দাওয়া, কোনো কোনো ক্ষেত্রে 8 বছর 9 বছরে পৌঁছেছে যখন একটা বাচ্চা, তার এক্সারসাইজ, আমরা বিভিন্নভাবে তার শারীরিক যত্ন নিই। অথচ এতদিনে আমরা এটা জেনেছি যে শরীর এবং মন এগুলো আলাদা কোনো অস্তিত্ব নয়, একদম মানে অঙ্গাঙ্গিভাবে তাদের উপস্থিতি, শরীর এবং মন দুটো। কারণ মনের যে যে ক্ষেত্রগুলো নিয়ে এখন প্রচুর চর্চা হচ্ছে, ধরুন ডিপ্রেশন, অবসাদ, বা ক্রমশ বাড়ছে অ্যাগ্রেশন, হিংসাত্মক মনোভাব, এগুলো যে বাড়ছে, বহু ক্ষেত্রে দেখবেন যে ADHD বাচ্চা, যাদের আমরা আগে দুষ্টু বাচ্চা বলে অভিহিত করতাম, তাদেরকে একটা ক্যাটাগরি করা হয়েছে যে তাদের মধ্যে একটা অতিরিক্ত অস্থিরতার প্রবণতা রয়ে গেছে, বা অটিজমও অনেক ক্ষেত্রে অনেক বাড়ছে, যেগুলো কোনোটাই সঠিক অর্থে রোগ নয়, কিন্তু আমাদের যে জীবনযাপন বা আমাদের যে বড় হওয়া লাইফস্টাইল, সেটার মধ্যে এমন কতগুলো এলিমেন্ট, এমন কতগুলো দিক ঢুকে গেছে। ফলত যেরকম ভাবে প্রচুর পরিমাণে বাড়ছে হার্ট ডিজিজ, হৃদয়ের রোগ যেরকম প্রচুর পরিমাণে বাড়ছে স্ট্রেসের জন্য, আমাদের বর্তমান লাইফস্টাইল, খাওয়া দাওয়া ইত্যাদির জন্য, একইভাবে একটা বাচ্চা যখন আজকের দিনে বড় হচ্ছে এবং সে 15-16 বছরে পৌঁছানোর পর যখন আমরা তাকে দাঁড়িয়ে দিচ্ছি, তোরা এত ঠুনকো, তোরা এত অল্পে ভেঙে পড়িস, তোরা এত অল্প উত্তেজিত হয়ে যাস, আমি তো এত সহ্য করেছি, আমরা তো এরকম ভাবে বড় হয়েছি, তখন বিষয়টা নাকি একপাক্ষিক হয়ে যায়। কারণ আজকে যে 15 বছরের ছেলে, আজকে যে 15 বছরের মেয়ে, তাকে তো আমরাই বড় করি, তাকে তো জন্ম থেকে এই 15 বছর ও
একটু বলুন মানে বিষয়টা কি? কম মনে হয় না, কম মনে হয়। বেশি। কারণ আজকাল আরো বেশি স্ট্রাগল করে বাচ্চারা। আজকাল বাচ্চারা মধ্যে বেশি স্ট্রাগল করে। কারণ কি এখন যেটা আমার যেটা মনে হয়, ওরা একটা সীমাবদ্ধ ঘরের মধ্যে তারা খেলতে পারছে আর কি। আমরা যেটা করেছি, আমরা মাঠে বেরিয়ে খেলেছি। এই আজকাল যে জীবনযাত্রাটা সেটা মনে হয় একটু অন্যরকম আছে। আচ্ছা, এই মতামতটার সাথে সবাই সহমত এই ব্যাপারটার সাথে, যে ওদের জীবনযাত্রাটা অনেক বেশি কঠিন আমাদের তুলনায়? সত্যি মানে, কিন্তু আমাদের যে প্রাথমিক দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে বাবা মা হিসেবে আমরা কি এটা মনে রাখতে পারি সত্যি সত্যি? আমরাও তো ওই জীবনটার মধ্যেই অভ্যস্ত হয়ে গেছি। প্রচন্ড স্ট্রেস, সকাল থেকে একটার পর একটা কাজ, একটার পর একটা দুশ্চিন্তা, কেরিয়ার সংক্রান্ত দুশ্চিন্তা, ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের ফ্রিকশন, দ্বন্দ্ব, এগুলো চলেই আসে। কোথাও একটা দিয়ে ওই যে শিশুটি জন্মাচ্ছে, যেটা আপনি বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এবং আমরা সত্যিই জানি না যে এই খোলা মাঠে বড় হওয়ার যে কোনো বিকল্প, সেটা আমাদেরকে কিভাবে দিতে পারে বা সত্যি দিতে পারি কিনা। সেই জায়গা থেকে ইচ্ছেকে বলতে পারেন একটা বিকল্প যাপন পদ্ধতি। এই যে ইমিউনিটির কথা বলছিলাম, ভ্যাকসিন, শারীরিক ভ্যাকসিন, তাহলে একটা বাচ্চা যখন বড় থেকে মানে একদম ছোট থেকে বড় হচ্ছে, তার না আসলে কোনো মেন্টাল ইমিউনিটি তৈরি হচ্ছে না। মানসিক রোগগুলোকে যে আটকাবে, সেই অবসাদকে আটকাবে। মানে ক্লাস 5 এর সেশন হচ্ছে, 6টা এরকম অনুভূতির নাম করতে বলেছে যেগুলোতে ওরা থাকতে কমফোর্টেবল নয়, এমন 6টা অনুভূতি যেগুলোতে থাকতে ওদের ভালো লাগে না। 3 নম্বর অনুভূতির নাম বলেছে হতাশা। প্রথমটা বলেছিল দুঃখ, দ্বিতীয়টা বলেছে রাগ, 3 নম্বর বলেছে হতাশা। এবার ক্লাস 5 এর বাচ্চাকে যখন জিজ্ঞাসা করছে তুই হতাশা মানে বুঝিস, ও যে যে কারণগুলো বললো হতাশা, সেই কারণগুলো তো ভ্যালিড, ওর জন্য তো ভ্যালিড, ওর জন্য তো এটা প্রযোজ্য, সেই জন্য তো হতাশা করতে ব্যথা করছে। এবার এই যে মেন্টাল ইমিউনিটির জায়গাটার সঙ্গে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যাবতীয় নারিশমেন্ট বা পুষ্টি। আমরা তো শরীরকে ভালো রাখার জন্য মোটামুটি একটা জায়গায় এসেছি, বইতে পড়ানো হয় কোনটা হেলদি ফুড, কোনটা আনহেলদি ফুড। অথচ আমার যদি শরীরের হেলদি ফুড আর আনহেলদি ফুড থাকে, আমার মনের কি কোনো হেলদি ফুড আর আনহেলদি ফুড নেই? এমন খাবার, এমন পুষ্টি কি আমার বাচ্চাকে আমি দিচ্ছি না, যেটা তার মনের জন্য আনহেলদি শুধু নয়, এক কথায় বলতে গেলে বিপজ্জনক। এই বিপজ্জনক মনের খাদ্য কিসের মাধ্যমে আসছে আপনারা জানেন? কিসের মাধ্যমে আসছে? মনের মাধ্যমে। তো মোবাইল ফোনের মানে সবাই ভুগছে, কাজেই কেউ দ্বিধা করবেন না। কারা কারা ভুক্তভোগী মোবাইল অ্যাডিকশন, মোবাইলের নেশা বাচ্চারা আছে, কাদের কাদের আছে একটু বলবেন, আপনি বলবেন। সবার আছে কি? মানে এরকম কেউ কি আছে যার বাচ্চা নেই? বড় তো সেটা জিজ্ঞাসা করুন। এরকম কেউ কি আছেন যার অ্যাডিকশন নেই? যদি থাকেন একটু বলুন, আমি তার কাছ থেকে শুনতে আগ্রহী যে আচ্ছা, কি করে পসিবল হলে তো কি করে সেটা বলুন। ও সারাদিনে গুছিয়ে সকালে উঠে স্কুলে চলে আসে, স্কুল থেকে বাড়িতে যায়, বাড়ি থেকে এটাকে আমার দেশে একটা বই পড়া, আমি চেষ্টা করি সবার দেওয়ার সময় পায় না, করার রয়েছে। আচ্ছা, আপনার নামটা?
সেই গাছটাকে যখন মাঠে ফেলে দিচ্ছি, মাঠে নিয়ে যাচ্ছি একটা বয়সের পরে, 20 বছর 25 বছর পরে সে যখন যাচ্ছে কেরিয়ার তৈরি করতে বা একটা মানে সিরিয়াস এক্সামের সম্মুখীন হচ্ছে, তার শিকড়ের জোর কোথায়? সে তো কোনোদিন ওই ধাক্কাগুলো পায়নি। সে আচমকা একটা বড় ধাক্কায় তো স্বাভাবিকভাবে তার কাছে মানে সেটা ভয়ানকভাবে আসছে। আমরা যে জায়গাগুলো তৈরি করার চেষ্টা করছি সেটার একটা তো যেটা বললাম, ওরা যেটা করলো এখন, তার প্রাথমিক বেসিক যে আইডিয়াটা সেটা ছোটদের জন্য এবং বড়দের জন্য একই। সেটা হচ্ছে নিজেকে তৈরি করা। খুব দূর থেকে শুনলে, ভাষা ভাষা শুনলে মোটেই ভালো লাগবে না, বোরিংই লাগবে ব্যাপারটা, কিন্তু নিজেকে তৈরি করার সময়টা বা মনোযোগটা, ধরুন আমি এখানে কথা বলছি, এবার এই কথা বলতে বলতে যদি আমি ওই রবীন্দ্রনাথের ছবিটার দিকে ফোকাস না করি, যদি না তাকাই এবং আরো মনোযোগ দিয়ে যদি না দেখি, তাহলে কি আমি ছবিটার ডিটেলস বলতে পারবো? আমি তো এই ঘরের মধ্যেই আছি। তো এই ঘরটা ধরুন আমাদের জীবনের মতো গোটাটা। আমি যদি আমার দিকে আমার ফোকাসটা আনতে চাই, আমারই জীবন, তবুও ফোকাসটা কোথাও একটা আমার দিকে ঘোরাতে হয়। কারণ সবসময় তো এই মানে আমাদের ঈশ্বর যা যা কিছু দিয়েছেন সবকিছুই বাইরে থেকে রিসিভ করার জন্য দিয়েছেন। মানে বাইরে থেকে দেখছি, বাইরে থেকে শুনছি, বাইরের মানুষের সাথে কথা বলছি, ফলত আমরা সবসময়তেই বাইরের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি। আমাদের যে সেলফ, সেই সেলফ গ্রোথটা তৈরি হচ্ছে না, বা নিজের যে উন্নতির জন্য যে মনটা, যে মনোযোগটা দরকার সেটা তৈরি হচ্ছে না। ইচ্ছে একই সাথে বাচ্চার উপরে এবং বাচ্চার যিনি অভিভাবক তার উপরেও ফোকাসটা ফিরিয়ে আনে। কিভাবে? নাম্বার ওয়ান, যেটা উনি প্রথমে বললেন, বই। সব বাচ্চা বই ভালোবাসবে না, জোর করে নয়। ছোট থেকে দিয়ে দেখা যে সেই বাচ্চা আদৌ বই ভালোবাসছে কিনা, এবং বই দিয়ে দেখা মানে ইচ্ছে কিন্তু হাতে বই কিনে দিয়ে নাও, হারা বোধা এনে দিয়েছি তোমার জন্য পড়ো না। একটা বাচ্চা যার কাছে অসংখ্য কার্টুন চ্যানেলের অ্যাক্সেস আছে, যার কাছে সারাদিন রিল দেখার অপশন আছে, সে কখনোই আমার হাতা বোধা ভালো লাগতো বলে আমার বাচ্চারও ভালো লাগবে এটা হবে না। ওর কাছে এন্টারটেনমেন্টের অসংখ্য মাধ্যম আছে। আমার কাছে ওই হাতা বোধাই একমাত্র বই ছিল যেটা বাড়িতে এসে পৌঁছচ্ছে, কথার কথা বলছি। মানে আমাদের কাছে ওটা একমাত্র অপশন ছিল, ফলত আমরা ওটা দিয়েই চালিয়ে নিয়েছি। ওদের কাছে হাজার একটা অপশন, আমরা তো জানি না আমাদের কাছে যদি হাজার একটা অপশন থাকতো তাহলে আমরা কি করতাম। ফলত ইচ্ছে যেটা করে সেটা হচ্ছে মোবাইলের যে জগৎটা, সেই জগৎটা তো ভীষণ কালারফুল একটা জগৎ। সেই কালারফুল জগৎটাকে এমনভাবে রিপ্লেস করা যে মোবাইলের ভেতরের জগতের থেকে মোবাইলের বাইরের জগৎটা ওদের কাছে বেশি আগ্রহব্যঞ্জক, ইন্টারেস্টিং মনে হয়। ওরা যেন সত্যি ভাবতে পারে, মনে করতে পারে যে না, মোবাইলের মধ্যে যেটা দেখছি সেটার মধ্যে আমার তো কোনো অবদান নেই, আমার তো কোনো গ্রোথ নেই, আমি তো কোনো মানে বড় হতে পারছি না ওটা থেকে, এমন কোনো ওয়ার্ল্ড ভিউ, এমন কোনো দৃষ্টিভঙ্গি আমার তৈরি হচ্ছে না মোবাইল থেকে যেটা আমাকে পরবর্তীকালে সাহায্য করছে। আমি নিজেও তো নিজের সম্বন্ধে এটা ভাবছি না। মোবাইল প্রচুর কাজে আসে, মোবাইলকে একপাক্ষিকভাবে দোষ দেওয়াটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি যখন ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রল করছি, আমিও তো জানছি যে এটা আমার কাজে আসছে না। আলটিমেটলি হয়তো সেই মুহূর্তে আমি যে দুঃখে আছি, যে দুশ্চিন্তায় আছি, সেই দুশ্চিন্তাটা আমি সরিয়ে রাখছি, কিন্তু দুশ্চিন্তাটা কি সলভ হচ্ছে? আমার যদি একটা সমস্যা থাকে জীবনে, সেই সমস্যাটাকে আমি বাইপাস করে মোবাইলের রিলস দেখছি, সেই রিলসটা দেখতে দেখতে কি আমার সমস্যাটা চলে যাবে? সমস্যাটা শুধু বাইপাস হবে, কিন্তু বাড়বে। সমস্যাটাকে সমাধান করতে গেলে সমস্যাটার উপর আমাকে ফোকাস করতে হবে। বাচ্চাটার ক্ষেত্রেও তাই, ওর জীবনে যেটা ঘটছে, ওরা যে আজকে ইমোশনাল রিলটা বানালো, তার প্রথম এলিমেন্ট হচ্ছে ইমোশন। বাচ্চার ইমোশন যেগুলো তৈরি হচ্ছে, সেই ইমোশন ওর ভেতরে যা তৈরি হচ্ছে, সেটা দুঃখ হতে পারে, রাগ হতে পারে, ভয় হতে পারে, হতাশা হতে পারে, আবার একই সাথে আনন্দ হতে পারে, কনফিডেন্স হতে পারে, মানে আত্মবিশ্বাস, গর্ব, ভালো লাগার অনুভূতিও হতে পারে। সেটা সামগ্রিকভাবে সবটা আমার সাথে বা পরিবারের অন্য কারোর সাথে বাচ্চা শেয়ার করতে পারছে কিনা। এই দুটো জিনিসকে যখন আমি গল্পের বইয়ের মাধ্যমে কানেক্ট করছি, একটা গল্প ওরা পড়েছে আজকে, মানে অরিজিৎ তখন এসে পৌঁছায়নি, ও পড়েছে মানি বলে একটা গল্প, তার দুটো ভাগ। সেখান থেকে ওরা শিখছে ওই মানির ইমোশন, মানি একটা বেড়া, মানির ইমোশনের মাধ্যমে কি করে ওরা নিজের ইমোশন অবধি পৌঁছায়।
হয়ে গেলে সেটাকে সেলাই করে পরা যায়, এই ব্যাপারটা তোরা জানে না, এই জীবনটার সাথে ওরা পরিচিত নয়। কাজেই এমন তো অবশ্যই জ্যোতিদের জুতো পরাতে হবে, কিন্তু তার সাথে রিলেটও করতে হবে যে এই ঘটনাগুলো এরকম হয় বাবা, এই জীবনটা অনেকে কাটায়, এবং তার সাথে আবার একই সাথে ওরা যে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে, ওরা যে রাগ, ভয়, হতাশা, কান্না ইত্যাদির মধ্যে দিয়ে যাচ্ছে, সেইটার সঙ্গে সংযুক্ত ওদের মতো জীবনের গল্প আছে এরকম নতুন লেখার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। কিভাবে করবেন? এই জায়গাটাতে কিছু কিছু জিনিস এখনো আটকে থাকে, তার কারণ হচ্ছে নতুন বই লেখা হচ্ছে, বাচ্চাদের জন্য লেখা হচ্ছে না আমি সেটা বলবো না, কিন্তু সেটার প্রচার কম, প্রসার কম। আমরা এখনো বাচ্চাদের বই তুলে দিতে বললে আমাদের সেই আমাদের যে ছোটবেলা সেইটাতেই আমরা ফোকাস করি। আমাদের কাছে যেটা ক্লাসিক তো পড়বে, কিন্তু ক্লাসিক অবধি পৌঁছানোর জন্য বাচ্চার হাতে আগে ছোট ছোট বর্তমান সময়ের উপযোগী গল্পের বই তুলে দেওয়া, এই কাজটা ইচ্ছে করে। বিভিন্ন জায়গা থেকে এক্সটেন্সিভলি মোটামুটি ভাবে বলা যেতে পারে এখন বাংলা বইয়ের জগতে যারা যারা লিখছেন সবার সাথে আলাদা আলাদাভাবে যোগাযোগ রেখে, মানে অন্ততপক্ষে বেশিরভাগের সাথে যোগাযোগ রেখে তারা কি ধরনের লেখা লিখছেন, কি ধরনের আলোচনার মধ্যে আসছেন, সেইগুলোর সাথে জড়িত রেখে ইচ্ছের একটা আলাদা উইং আছে বই দল বলে। বই দলের ফোকাসটা শুধুমাত্র গল্পের বই। এবার ওই প্রথম যেটা বলেছিলাম শুধু গল্পের বই দিয়ে তো একটা বাচ্চা, মানে কিছু বাচ্চা গল্পের বই ভালোবাসবে, সবাই বাসবে। আমাদের সময়তেও সবাই আমরা যে গল্পের বই ভালোবাসতাম তা ছিল না, হয়তো সংখ্যাটা বেশি ছিল, কিন্তু এখন সংখ্যাটা কমে গেছে। এবার এই গল্পের বইকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বিভিন্ন টেকনিক, যেমন ধরুন ওদেরকে দিয়ে রোল প্লে করানো, একটা গল্প পড়লো তার মধ্যে একটা চরিত্রও হয়ে গেল বাড়িতেই, এটা আমার তো শুরু তো হয়েছিল বাড়িতেই, বীর পুরুষ বলছি আমি, মানে মা হয়ে গেলাম, মেয়ে খোকা হয়ে গেল, বা ওকে খুবই সাজিয়েই করলাম। ওটা যখন এনাক্টেড হচ্ছে, নাটকটার মতো করে হচ্ছে, ওরা যখন অভিনয় করছে, তখন কিন্তু ওরা ইনভলভ হচ্ছে। ফলত মোবাইলের জগতের সাথে এই জগতের একটা পার্থক্য তৈরি হচ্ছে, যে আমার জগতে আমি হিরো, আমার জগতে আমি পারছি। ওরা তারপর কোনো সময় কার্টুন বানাচ্ছে, কোনো সময় বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের ছোট ছোট জিনিস গাছের পাতা দিয়ে বা বইয়ের পাতা দিয়ে ছোট ছোট করে জিনিসপত্র বানাচ্ছে। আমি দু একটা জিনিস এনেছি দেখাবো। ফলত ওই গল্পটা আপনি অর্ধেক পড়ে দিয়ে যদি ছেড়ে দেন, একটা 10 বছরের বাচ্চা বাকি অর্ধেকটা পড়তে বাধ্য হবে। আপনি যদি ওকে রাত্রেবেলা অর্ধেক পড়ে বলেন যে বাবা খুব ঘুম পাচ্ছে, আমি আজকে শুয়ে পড়ছি, তুই ওটা কালকে তোকে পড়ে শোনাবো, তারপরে দিন ওকে যখন বইটা দেবেন ওর মধ্যে যেন সেই আগ্রহটা থাকে, যে মোবাইলটা সরিয়ে রেখে ওর যেন মনে হয় যে এই গল্প পড়াটা বেশি ইন্টারেস্টিং। না তো কি আমরা বারবারই বলি যে মোবাইলটাকে কিনে নেবো, কিনে নিয়ে তার বদলে আমি কি দেবো। এরপর মানে বই, এরপর আপনারা আজকে একটা স্কুলের মাধ্যমেই এখানে এসছেন, যে কোনো সরকারি বা বেসরকারি স্কুলে খেলা বা স্পোর্টস এর গুরুত্ব এখন কোথায় আছে? নেই। স্পোর্টসের যে ধাপগুলো, যেভাবে স্পোর্টসের মাধ্যমে যে সমস্ত বাচ্চা স্পোর্টসের বিভিন্ন শাখায় আগ্রহী ছিল, আমরা তো ধরেই নিয়েছি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এক এবং একমাত্র উপায় হচ্ছে একাডেমিক্স। মাধ্যমিকে এত পার্সেন্ট, উচ্চ মাধ্যমিকে এত পার্সেন্ট, তারপরে একটা ভালো কলেজ বা একটা MBA বা একটা কিছু, এর বাইরে আর যে কোনো জীবন হতে পারে যেটা প্রতিষ্ঠিত এবং মানে সাকসেসফুল এবং হ্যাপি, সেটা তো আমরা নিজেরাই ভাবি না। অথচ ওরা একটা এমন জগতে জীবনে প্রবেশ করছে যেখানে ক্রমাগত একাডেমিক্সের গুরুত্ব কমে যাচ্ছে। ওরা এমন একটা জগতে, এমন একটা জীবনে আগামী 20 বছর পরে প্রবেশ করবে যেখানে ওই যে প্রথম বললাম সেলফ। আচ্ছা বলুন, এই যে আজকে যে যে কাজগুলো AI দিয়ে রিপ্লেসড হচ্ছে, যে যে ডেস্ক জবগুলো, ক্যারিয়ারের যে যে অপশনগুলোতে আমার বদলে AI আসছে, এমন কোন কোন ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে AI দিয়ে রিপ্লেস করা সম্ভব নয়? বলবেন কেউ? অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমাকে কেউ রিপ্লেস করতে পারবে না, এরকম মানে ইউনিক কোয়ালিটি মানুষের কি পড়ে আছে? এখনো অব্দি একটা জিনিস আপাতত পড়ে আছে, সেটা হচ্ছে ইমোশনাল কোশেন্ট। আমরা ইন্টেলেকচুয়াল কোশেন্ট নিয়ে অনেক বছর ভাবলাম, বাচ্চার IQ কত এ নিয়ে আমরা অনেক ভাবলাম। আগামী বছরগুলোতে বাচ্চার ইমোশনাল কোশেন্ট, তার অনুভবের স্বীকৃতি, সে যা অনুভব করছে সেটা দিয়ে সে কি করবে
করতে পারে, এর গুরুত্ব হাজার গুণ বাড়বে। কিভাবে মানে একটা বাচ্চা ইমোশনালি কোনটা বাড়ছে সেটা দিয়ে অর্থ উপার্জন করবে, আপনি কি তাই বলতে চাইছেন? আমি তাই বলতে চাইছি। দুটো তিনটে সেক্টর থাকছে যেগুলোকে কখনো এআই দিয়ে রিপ্লেস করা যায় না। তার মধ্যে প্রথম হচ্ছে পরিষেবা। একটা মানুষকে মানুষ যখন পরিষেবা দিচ্ছে, সার্ভিস দেবে, হসপিটালিটি সার্ভিস বা অন্য ধরনের সার্ভিস দেবে, সেখানে মানুষটার ইমোশনের গুরুত্ব সর্বাধিক। সে একটা মানুষ ধরুন এখন পাবলিক স্পিকার অনেক বেড়ে গেছে না, প্রচুর মানুষ অর্থ উপার্জন করছেন পাবলিক স্পিকিং এর মাধ্যমে, মানে অন্য অনেকের সঙ্গে কথা বলে, শুধু কথা বলে। আজ থেকে 10 বছর আগে আমি ভাবতে পারতাম যে একটা মানুষ কথা বলে অর্থ উপার্জন করছে, মানে মন্ত্রী বা শিক্ষকদের বাদ দিয়ে বলছি, কথা বলে অর্থ উপার্জন করছে। ভাবতে পারতাম আমরা আমাদের সময়কে যে আমি কথা বলবো 1 কোটি লোক শুনবে, সেই 1 কোটি লোকের ভিউজ আমার উপার্জনের পন্থা হবে, আমি তো ভাবতে পারতাম না। অথচ আমারই বয়সী আরেকটি যে বাচ্চা বড় হয়েছে, সে যখন পাবলিক স্পিকিং স্কিল অ্যাকোয়ার করছে, সে যখন পারছে বলতে, সে আজকে সেটা বেচে খাচ্ছে। এটা তো একটা ইমোশনাল স্কিল, এটা তো আইকিউ নয়। কথা বলার ক্ষমতা, আমার কনফিডেন্স, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি কিভাবে দাঁড়াবো, আমি কিভাবে চলবো, আমি কিভাবে অন্য মানুষটার সাথে কথা বলবো, এটা তো একটা ইমোশনাল স্কিল। তাহলে একটা বাচ্চাকে আমি শুধুমাত্র প্রচুর নাম্বার পাবে মাধ্যমিকে বা একটা মিনিমাম নাম্বার পাবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে, এইটা দিয়ে আমি পরবর্তীকালে তার অন্ততপক্ষে অর্থ উপার্জনটাও মানে কনফার্ম করতে পারছি না। প্রথমত এবার এইখানে আসছিলাম স্পোর্টসের কথা। তো খেলার যে জগৎটা, সেটার সাথে আমরা মোটামুটি ভাবে বিচ্যুত। ইচ্ছের মাঠে ময়দানে বলে একটা সেকশন আছে, ওটা অনেকদিন দেখে। এবং এই যে জায়গাটা, যে স্কুলগুলো থেকে যখন বিচ্যুত হয়ে যাচ্ছে খেলা, তখন তো আমাকে বাচ্চাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে গেলে পরে বাচ্চা খেলাধুলার এলিমেন্টগুলো পাবে যেগুলো ভালোবাসে। খুব কঠিন, কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখন এই খেলাধুলার জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। একটা বাচ্চা চাইলেই পারবে না, তবু হাল তো ছেড়ে দেওয়া যায় না। যে যেটা ভালোবাসে নির্দ্বিধায় সেই জায়গা অব্দি পৌঁছে দেবে। অন্য রাজ্যগুলোতে হচ্ছে, আমরাই কোথাও একটা পিছিয়ে পড়ছি। এরপরে দেখুন 3টে জিনিস পাওয়া রয়েছে। একটা যে বইপত্রের সাথে ইমোশনাল, বাচ্চার ইমোশনাল গ্রোথ বিভিন্নভাবে ইচ্ছে এনশিওর করার চেষ্টা করে বাচ্চার ভেতরে যে ইমোশনাল কোয়ালিটি গুলো আছে। ধরুন একটা বাচ্চার একটু কনফিডেন্সের কমতি আছে, কোন জিনিসটার লেয়ারটা সরিয়ে দিলে, আস্তরণটা সরিয়ে দিলে বাচ্চারা একটা কনফিডেন্স মানুষ হয়ে উঠবে। ধরুন এমপ্যাথি, অন্য মানুষের থেকে কথা শোনা, আমার কথা অন্য মানুষকে সুন্দর করে বলা, এমপ্যাথাইজ করা একটা গুণ। যখন একজন কাউন্সেলর হচ্ছেন, একজন সাইকোলজিস্ট হচ্ছেন, তার পপুলারিটি, তিনি একটা ডিগ্রি পাবেন একাডেমিক্সের মাধ্যমে, কিন্তু তার পপুলারিটি নির্ভর করবে তিনি কতটা এমপ্যাথেটিক তার উপরে, তিনি কতটা অন্যের কথা শুনে বুঝে উত্তর দেন তার উপরে। ফলত আমার বাচ্চাকে যদি আমি এমপ্যাথেটিক বানাতে পারি, তার তো একটা কেরিয়ার অপশন খুলে গেল। যে সে সাইকোলজি নিয়ে পড়তে পারে, পড়লে পরে কাউন্সিলর হতে পারে। পৃথিবী যেদিকে এগোচ্ছে, আমি তো এদিকে তাকিয়ে থাকলে হবে না, আমাকে তো সামনের দিকে তাকাতে হবে, আমার বাচ্চা তো ভবিষ্যতে বাঁচবে। সে যদি একটা এমপ্যাথেটিক হিউম্যান বিইং হয়, তার তো একটা কেরিয়ার অপশন খুললো। কিভাবে খুললো? শুধু একাডেমিক্সের মাধ্যমে না, তার ইমোশনাল কোশ্চেনটা এখানে চলে এলো। ইচ্ছের চেষ্টা থাকে বাচ্চার মধ্যে যে ইমোশনাল কোয়ালিটিটা আছে, অলরেডি আছে, একটু হিডেন। দেখবেন ক্লাসের মধ্যে সবসময় একটা বাচ্চা থাকে যে অন্য একটা বাচ্চা পড়ে গেলে দৌড়ে সবার আগে যায়। এমন একটা বাচ্চা থাকে যে টিচার ঘরে খাতা নিয়ে ঢোকা মারতো দৌড়ে যায়, ম্যাম আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এটাকে আমরা কোয়ালিটি বলে স্বীকার করি না হয়তো, কিন্তু এইগুলোই মনে হয়
বড়দের ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রেও, আপনার নিজের ক্ষেত্রেও, যেটা আমার ভেতরে রয়েছে সেই ভেতরটা থেকে বাইরে বের করে আনা। সেই কোয়ালিটিটা বিভিন্ন রকমের, এটা যেমন ইমোশনাল কোয়ালিটি বললাম, এরকম ভাবে অন্য কোয়ালিটি হতে পারে, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, সেলাই হতে পারে, রান্না হতে পারে, ফুটবল হতে পারে, যে কোনো স্কিল বা কোয়ালিটি হবে। এই বিষয়ে একটা জিনিস দেখায় যে নিজের কোয়ালিটি বা নিজের স্কিলগুলো চিনে নিতে গেলে, এটা আমাদেরই একটা ইচ্ছে, একটা বাচ্চার বানানো সেলফ আইডেন্টিটি ট্রি, আত্মপরিচিতির বৃক্ষ। আমি দিচ্ছি আপনাদের যদি দেখার সুবিধা হয়। আত্মপরিচিতির বৃক্ষ, সেখানে একটি বাচ্চা, তার বয়স এখন 8 বছর, সে বানিয়েছে, আমরা ট্রিটার একটা নাম দিই। আমার যে গাছ হবে সেই গাছটার একটা নাম থাকবে। এই গাছটার নাম হচ্ছে দ্য ট্রি অফ পক্ষীরাজের বাচ্চা। দ্য ট্রি অফ পক্ষীরাজের বাচ্চা মানে ও পক্ষীরাজের যে ফ্যান্টাসিটা সেটাকে কাজে লাগিয়ে নিজেকে কিভাবে তৈরি করছে ওদের প্রতিটা শব্দ ওদের বাচ্চা, ওরাই চয়ন করেছে শব্দগুলোকে। প্রথমটা হচ্ছে সেলফ রুল। 8 বছরের বাচ্চা একটা সেশন অ্যাটেন্ড করার পরে প্রথম পয়েন্ট লিখেছে যে আমি নিজেকে ডিসিপ্লিন করবো। আমি অন্যের কথা শোনার আগে, যেটা আমরা এখানেও চর্চা করলাম, যে অন্য কাউকে বলতে হবে কেন, আমি আমারটা আমি করবো, এই কথাটা ওকে রোজ বলতে হবে। এইটা ওর বাড়ির দেওয়ালে টাঙানো থাকে, সেখান থেকে খুলে এনেছি আমি। সেলফ রুল। দ্বিতীয় কোয়ালিটি, ওর কোয়ালিটি পিসফুল, ও খুব শান্ত বাচ্চা। কনফিডেন্স, লাভ আদার্স, ব্রেভ, হ্যাপি ইন এভরিথিং, মারাত্মক দুর্দান্ত কোয়ালিটি, সব কিছুতে খুশি, কোনো কিছুতে অসন্তুষ্ট হয় না। আজকালকার 8 বছরের বাচ্চা কোনো কিছুতে অসন্তুষ্ট হয় না, এবং সত্যিই বাচ্চা থেকে ব্যক্তিগতভাবে চিনি, সে সত্যিই তাই। এটা অসম্ভব একটা কোয়ালিটি আজকের দিনে, যেখানে কোনো কিছুতেই মানুষ খুশি নয়, সেখানে সব কিছুতে খুশি হওয়া আলাদাই ফ্রিকোয়েন্সি। এটা আর কি আছে? কাইন্ডনেস, আন্ডারস্ট্যান্ডিং, তার অন্যদের প্রতি দয়া এবং বোঝার ক্ষমতা অন্যদেরকে। এইগুলো প্রতিটা শব্দ, এই প্রতিটা জিনিসের ভিডিও আমাদের ফেসবুক, অনেক যেটা বললো, ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে আছে, আপনারা ওগুলো দেখলে, এবং অবশ্যই যখন হাতে কলমে কোনো ওয়ার্কশপ সামনে থেকে দেখবেন, মানে এটা না একটা মিরাকুলাস দুনিয়া। ওরা যখন সত্যি সত্যি দেখবেন, এই কথাগুলো কিন্তু ওদের কথা, কোনোভাবে পরিচালিত বা তৈরি করার কথা নয়। ওদের ওই জগৎটার সাথে যে সত্যি সত্যি জুড়ে যান, দেখতে পান চোখের সামনে, এটা একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। যখন বাচ্চাগুলো বলে যে এইটা আমার, এটা আমি, এটা আমার জগৎ, এবং এইটা থেকে ওরা যখন শেখে যে আমি কি হব, আমি কোন জায়গায় পৌঁছতে চাইছি। এইবার বলুন, এই বাচ্চাটা ভবিষ্যতে যদি একজন শিক্ষিকা হয়, একজন রেলওয়ে অফিসার হয়, কি একটা যে কোনো নিজের নাচের গ্রুপ বানাক, ও নাচও করে, খুব ভালো গানও করে, সবচেয়ে বড় কথা হচ্ছে সে খুশি। সফল তো সে হবে, তার সাথে সবচেয়ে বড় বড় সফল মানুষদের জীবনেও যেটা থাকে না অনেক সময়তেই, আনন্দ। সেটা আনন্দিত মানুষ হবে। এই জায়গাটা থেকে, এই খুশি, এই আনন্দ, এই যে পরিবেশটা ওদের জন্য তৈরি করা, সেখান থেকেই মেন্টাল ইমিউনিটি তৈরি হবে, তৈরি হচ্ছে। সেখান থেকেই ওরা বলতে শিখছে, আন্টি মোবাইল ভালো না, আমি মোবাইল নেবো না, নিচ্ছি না। আমি 1 সপ্তাহ হয়ে গেছে মাকে জিজ্ঞেস করে, প্রথম যখন সে আসছে আমি নিইনি, মাকে তুমি জিজ্ঞাসা করতে পারো। এবং মারাও বেশিরভাগ ক্ষেত্রে মারাই আসছেন। এবং ইন্টারাকশন যদি ধরি, সেক্ষেত্রে ইন্টারাক্টিভ সেশনে মায়েদের এখনো ইনভলভমেন্ট বেশি, চাইছি বাবারা ইনভলভ হন, কিন্তু